আমরা ইতিমধ্যে কোর্স ক্রিয়েট করেছি, স্টুডেন্ট অ্যাড করেছি। এবার আমরা আমাদের কোর্সে বা বিভিন্ন ক্লাসে স্টুডেন্টকে ভর্তি করব। স্টুডেন্টকে ভর্তি করবার জন্য আমরা প্রথমে মেনুতে চলে যাব। মেনুতে যেয়ে এনরোলমেন্ট ম্যানেজমেন্টে চলে যাব। এনরোলমেন্ট ম্যানেজমেন্ট থেকে এনরোলমেন্ট লিস্টে যাব। এনরোলমেন্ট লিস্টে গেলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে কোর্স, স্টুডেন্ট, ফেসবুকে জয়েন করেছে কিনা, এনরোলমেন্ট টাইপ, কোর্স টাইপ, কান্ট্রি এবং কতদিনের ডাটা আমরা দেখতে চাচ্ছি সর্বশেষ, সেগুলা সিলেক্ট করে আমরা ফিল্টার করে ডাটা দেখতে পারবো। ফলে আমাদের যখন অনেক ডেটা থাকবে তখন আমরা এখান থেকে খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ডাটা দেখতে পারবো। চাইলে শুধু একটি কোর্সের বা একটি স্টুডেন্টের বা নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া দিয়ে আমরা স্টুডেন্টকে ফিল্টার করে এখানে লিস্টটা দেখতে পারবো। যেহেতু আমরা এখনো কোনো স্টুডেন্টকে ভর্তি করি নাই, সুতরাং আমাদের নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। স্টুডেন্টকে ভর্তি করবার জন্য আমরা এনরোলমেন্ট লিস্ট থেকে অ্যাড এনরোলমেন্ট অপশনে চলে যাব। অ্যাড এনরোলমেন্টে আসবার পর এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখন আমরা স্টুডেন্টকে যে কোর্সে ভর্তি করতে চাচ্ছি সে কোর্সটি সর্বপ্রথম সিলেক্ট করব। কোর্স সিলেক্ট করবার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসে কিছু পরিবর্তন এসেছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা যে কোর্সটি সিলেক্ট করেছি তা একটি ব্যাচ কোর্স। ব্যাচ কোর্স হবার কারণে আমরা ব্যাচ কোর্স ক্রিয়েট করবার সময় যে অ্যাডমিশন ফি, মান্থলি ফি দিয়েছিলাম তা অটোমেটিকলি চলে এসেছে। এখন আমরা অ্যাডমিশন ডেট দিব, অর্থাৎ স্টুডেন্ট যেদিন ভর্তি হয়েছে সেই ডেটটা আমরা এখানে দিব। এই ডেটটির উপর নির্ভর করে আমরা স্টুডেন্টের বেতন কালেক্ট করতে পারবো। অর্থাৎ আমাদের কোর্স স্টার্ট ডেট যদি জানুয়ারি 26 এবং এর ডেট যদি ডিসেম্বর 26 হয় এবং স্টুডেন্ট যদি মার্চ মাসে ভর্তি হয় এবং আমরা অ্যাডমিশন ডেটটা যদি মার্চ মাসে দিই, সেক্ষেত্রে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের বেতন আমরা কালেক্ট করতে পারবো। অ্যাডমিশন ডেট দেবার পর আমরা আমাদের ক্লাস টাইম সিলেক্ট করব। অর্থাৎ ক্লাস 10 এর আমরা যে দুইটি ব্যাচ ক্রিয়েট করেছিলাম সকাল 10:30 এবং বিকেল 5টায়, সেই ব্যাচটি আমরা সিলেক্ট করে দিব। ব্যাচ সিলেক্ট করবার পর আমরা ব্যাচ মান্থস নামের একটি অপশন দেখতে পাচ্ছি। ব্যাচ মান্থে মূলত স্টুডেন্টের অ্যাডমিশন ডেট থেকে কোর্স এন্ড ডেট পর্যন্ত যে মাসগুলো আছে সে মাসগুলো এখানে শো করবে। আমাদের ভর্তির ধরন অনুসারে আমরা এই ফিচারটি ব্যবহার করব। সাধারণত আমরা বেশ কয়েকভাবে আমাদের কোচিং প্রতিষ্ঠান ম্যানেজ করে থাকি। একটি হচ্ছে স্টুডেন্ট ভর্তির সময় আমরা স্টুডেন্টের কাছ থেকে ভর্তি ফি এবং অগ্রিম ১ মাসের বেতন নিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে স্টুডেন্ট ১ মাস আমাদের এখানে পড়েন, তারপরে বেতন দেন এবং এর পূর্বে ভর্তি হবার সময় শুধু অ্যাডমিশন ফি দেয়। আরেকটি বিষয় হচ্ছে স্টুডেন্ট ভর্তি হবার সময় শুধু অ্যাডমিশন ফি দেন এবং ১ মাস পড়ার পরবর্তী সময়ে যেয়ে ওই মাসের বেতনটি দেন। এই ২ টি ইউজ কেসের ক্ষেত্রে আমরা যদি প্রথমটিতে আসি, সেক্ষেত্রে আমরা এখানে একটি মাস সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা অ্যাডমিশন ফি ৳১০০ নিচ্ছি এবং জানুয়ারি মাসের বেতনটাও সাথে নিয়ে নিচ্ছি। এই কারণে আমরা যদি একটু লক্ষ্য করি, এটি সিলেক্ট না করা থাকলে ৳১০০ শো করছে আর মাস সিলেক্ট করলে এখানে ৳১১০০ শো করছে। এরপরে যদি আমরা নিচে চলে আসি, আমরা দেখছি ডিসকাউন্ট অপশন। এমন যদি কোনো ইউজ কেস থাকে যে আমরা কোনো স্টুডেন্টের কাছ থেকে কিছু টাকা কম নিচ্ছি অথবা কম নিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এটা ডিসকাউন্ট করব। সাধারণত আমরা দেখে থাকি বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে অনেক স্টুডেন্ট তার আর্থিক অসচ্ছলতার কারণে কিছু টাকা কম ফি দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমরা এখানে ডিসকাউন্ট অপশনটি ব্যবহার করে ডিসকাউন্ট করে দিব। আমি এখানে ৳১০০ ডিসকাউন্ট করে দিচ্ছি। ৳১০০ ডিসকাউন্ট করবার পর আমরা এখানে একটি ব্রেকডাউন দেখতে পাচ্ছি। এরপরে আমরা মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারের ক্ষেত্রে স্টুডেন্ট ক্রিয়েট করবার সময় আমরা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম, অর্থাৎ স্টুডেন্ট মোবাইল নাম্বার যেটি, সেই মোবাইল নাম্বারটি এখানে দিব। নাম্বারটি দেবার পর আমরা যদি সাদা কোনো একটি জায়গায় অর্থাৎ ওপেন স্পেসে যদি একটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয়ভাবে আমাদের স্টুডেন্টের নাম এখানে চলে এসেছে এবং যেহেতু আমরা গার্জিয়ান ইনফরমেশন এখানে দিয়েছিলাম না ক্রিয়েট করবার সময়, তাই এই ইনফরমেশন গুলা আসে নাই। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব।
enrollment added successfully, অর্থাৎ আমাদের এই স্টুডেন্টের ভর্তি কার্যক্রমটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হলেও আমাদের একটি বিষয় কিন্তু বাদ রয়েছে। সেটা হচ্ছে আমরা যে ফিটি কালেক্ট করলাম, সেই ফিটি অ্যাপ্রুভ করা হয়নি। অর্থাৎ আমরা যখন স্টুডেন্টকে ভর্তি করব এবং তার কাছ থেকে যে পেমেন্টটা আমরা নিয়ে থাকবো, সে পেমেন্টটা 100% আমাদের কাছে আসবার পর আমরা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করবার জন্য আমরা মেনুতে চলে যাব। মেনু থেকে পেমেন্ট ম্যানেজমেন্ট থেকে ফি কালেকশনে ক্লিক করব। ফি কালেকশনে ক্লিক করবার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পারবো। এখানে চাইলে আমরা কোর্স অনুসারে, স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার, ইমেল অনুসারে ফি কালেকশন স্ট্যাটাস, ডেট ওয়াইজ ফিল্টার করে ইনফরমেশনগুলা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কালেকশন ১,০০০ এবং পেন্ডিং কালেকশন ১,০০০। এখানে মূলত ডিসকাউন্ট করবার পর আমাদের যে কালেকশনটি এসেছে সেটার সামারি শো করছে। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আব্দুর রহমানকে যে ভর্তি করিয়েছি তার ডিটেলস এবং আমাদের স্ট্যাটাসটি পেন্ডিং আছে। অ্যাপ্রুভ করবার জন্য আমরা ফি ডিটেলস বাটনে ক্লিক করব। ফি ডিটেলস বাটনে ক্লিক করবার পর আমরা এখানে স্টুডেন্টের নেম সহ যাবতীয় ডিটেলস দেখতে পাচ্ছি, কোন কোর্সে ভর্তি হয়েছে সেটাও দেখতে পাচ্ছি এবং কোন মাসের বেতন দিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের পেইড অ্যামাউন্ট কত সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা পেমেন্টটি বুঝে পেয়েছি, সুতরাং আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। আর যদি পেমেন্ট বুঝে না পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এটা রিজেক্ট করে দেব। আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করছি এবং কনফার্ম করছি। কনফার্ম করবার পর পেজ রিলোড দিয়েছি এবং পেজ রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কালেকশন ১,০০০ টাকা, পেন্ডিং কালেকশন 0 হয়েছে এবং অ্যাপ্রুভড কালেকশন ১,০০০ হয়েছে এবং নিচে আমরা স্ট্যাটাসে দেখতে পাচ্ছি এটা কবে কখন অ্যাপ্রুভ করা হয়েছে। চাইলে আমরা এই তথ্যগুলা CSV আকারে এক্সপোর্টও করতে পারি এবং এখানে আমরা কোর্স, ইউজার, পেমেন্ট মেথড দিয়ে সার্চও করতে পারবো। মূলত এভাবেই আমরা স্টুডেন্টকে ব্যাচ কোর্সে ভর্তি করব। তবে উল্লেখযোগ্য একটি বিষয়, আমরা যে স্টুডেন্টকে ভর্তি করেছি তার ১ মাসের বেতন এবং অ্যাডমিশন ফি সহকারে ভর্তি করেছি। সুতরাং আমাদের এখানে অ্যাপ্রুভ করতে হয়েছে। যদি আমরা শুধু অ্যাডমিশন ফি নিতাম সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভ করবার প্রয়োজন হতো না, সেটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাপ্রুভড হয়ে থাকতো।